দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে নিহত আবু সাইদের পরিবারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহতের স্বজনরা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা করে দেশে অরাজকতা করেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, মানুষ হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। কেউ সন্তান, কেউ স্বামী, কেউ বা ভাইকে হারিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের স্বজনরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। সবার খোঁজখবর নেন সরকার প্রধান। শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাইদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদেন। বঙ্গবন্ধু কন্যা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রী নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ দেন। স্বজনহারাদের সান্ত্বনা দিতে গিয়ে এক রাতে বাবা মা ভাই সহ পরিবারের সদস্যদের হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি চান না আর কোনো মায়ের বুক খালি হোক। আমি তো বুঝি আপনাদের বেদনা, আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি। আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? শেখ হাসিনা বলেন, নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। সবসময় কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে থাকার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামায়াত শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভয়ঙ্করভাবে সামনে আসে যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানেই হামলা করে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা, ওচোয়া ডি চেনচক্রু সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। এ সময় গ্যাব্রিয়েল মারিয়া বলেন, তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছে। শান্তি স্থাপনের ক্ষেত্রে সেনা মোতায়েন এবং কারফিউ আরোপ সঠিক সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন স্পেনের রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে ভাঙচুরের শিকার কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বলেও প্রধানমন্ত্রীকে জানান স্প্যানিশ রাষ্ট্রদূত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় এ পর্যন্ত 147 জন নিহত হয়েছেন বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখনই যাচাই বাছাই চলছে, বিস্তারিত পরে জানানো হবে। দুপুর সচিবালয়ে এসব কথা বলেন তিনি। এদিকে অস্থিরতার কারণে পোশাক খাতে 7,400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় গার্মেন্টস মালিকদের সংগঠন পিজিএমইএ। মারুফ রাজার রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন, অতঃপর একে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। গেল কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এলেও হতাহতের সংখ্যা নিয়ে চলছে বিতর্ক। অবশেষে সেই সংখ্যাটি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যাই, কার পেশা কি, কাকে সে কোন দল করতো কিংবা কি করতো, সবগুলি নিয়ে আমরা একটা
আরও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। মন্ত্রী বলেন, নৃশংসতার ধরন আর অতীত ইতিহাস বলে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে এটি ছিল জামায়াত শিবির আর বিএনপির পরিকল্পিত হামলা। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না। যখন একদম পারেনি, যখন নাকি পুলিশকে মারা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বড় কথা হলো দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই এর প্রতিনিধি দল। নিজেদের ক্ষতির পরিমাণ তুলে ধরে সরকারের কাছে সহযোগিতা চান। বিগত যে আন্দোলন করেছে, এই আন্দোলনে আমাদের বলতে গার্মেন্টস সেক্টরে ৭,৪০০ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে এবং ১,১৫০ কোটি টাকার মতো আমাদের মজুরি বাবদ ক্ষতি হয়েছে। প্রতিমন্ত্রী জানান, পোশাক খাতকে ঘুরে দাঁড়াতে গেল ৭ দিনের ক্ষতিপূরণ দেবে সরকার। এটা তো আমরা তালিকা পেলেই পেয়ে যাব, অসুবিধা নেই। মারফেজা, RTV, ঢাকা। আমরা নীতিগত গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে দলের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। কাদের বলেন, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতে চেয়েছিল। তিনি বলেন, দেশ বিদেশে বিবৃতি যুদ্ধ চলছে, সেখানে 111-এর কুশীলব ডক্টর মোহাম্মদ ইউনূসও যোগ দিয়েছেন। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিলেন, তিনি আবার সক্রিয়, আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে। সরকারের দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভ থেকেই জনগণও তাদের সাথে নেমে পড়ে। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন দেশের মানুষ অতীতে দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল 11টায় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে দৌড়ক, কিন্তু পাইকারি হারে সারা দেশে যেভাবে নাকি এই আপনার লিস্ট করে করে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত, থানা পর্যায়ে পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, এটা আমরা মনে করি যে এটা সঠিক না। আমাদের চেয়ারম্যান ছাত্রদের যে আন্দোলন, বিশেষ করে কোটা সংস্কার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে তিনি সমর্থন দিয়েছিলেন। বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কোনো নির্যাতন করা হচ্ছে না। ভুল বুঝিয়ে কেউ যাতে তাদের বিভ্রান্ত না করে, সেজন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছে তাদের। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ এ দাবি করলেও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি অভিভাবকদের। আবেদন করলে শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় দেয়া হবে কিনা এমন প্রশ্নেরও সুস্পষ্ট জবাব দেননি ডিবির অতিরিক্ত কমিশনার। এদিন মেট্রো রেলের স্টেশনে হামলার মূল পরিকল্পনাকারী 4 আসামিকে গ্রেপ্তারের কথাও জানায় ডিবি। সুমন তানভীরের প্রতিবেদন। শেষ মতো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি। মেট্রো রেল হামলার মূল পরিকল্পনাকারী 4 জনকে গ্রেপ্তার বিষয়ে নির্ধারিত এ সংবাদ সম্মেলনে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেপ্তার নিয়ে এভাবেই সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এই সকল জামাত শিবির চক্রদের যেমন ধরা দায়িত্ব আমাদের কাজ, আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা।
পরিবার নিজ জিম্মায় শিক্ষার্থীদের নেওয়ার বিষয়ে কোনো আবেদন করলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। জানান তাদের হেফাজতে থাকা 5 সমন্বয়কারীর সবাই ভালো আছেন। তবে দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পরিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যাওয়ার মুখে রাস্তায় আটকে দেওয়া হয় তাদের। সম্ভবত বিষয়টা আসলে তো জানা যাবে, তারা তো আমার সাথে কথা বলুক বা আমাদের ছেলেদেরকে একটু দেখা, তারা ভালো রাখছে একটু দেখে যেতে চাই যে ভালো আছে, নতুবা যদি তারা তাড়াতাড়ি ছেলে দেখ, আমাদের ছেলে আমাদের হাতে দিয়ে দেবে। সংখ্যা তো অনেক কিছু সংখ্যা, এখন এরা তুলে নিয়ে আসছে, এর আগে নির্যাতন করছে, এবারে যে নির্যাতন করবে না তার তো কোনো নেই। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার, আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি। এদিন মেট্রো রেলে সহিংসতায় যুক্ত 4 জনকে গ্রেপ্তার দেখায় মহানগর গোয়েন্দা পুলিশ। জানায় বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যক্ষ মদদেই হামলা হয়েছে মেট্রো রেলে। নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। দুপুরের পর থেকে হঠাৎই মিন্টু রোডের ডিবি কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি লক্ষ্য করা যায়। গোয়েন্দা হেফাজতে থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ডিবি কার্যালয়ের সামনে আসার কথা থাকলেও দেখা যায়নি তাদের। সুমন তানভীর, RTV, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর আজ দুপুর 3টা থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বোনাস হিসেবে দেয়া হবে 5 GB ডেটা। সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাম্প্রতিক নাশকতার জন্য দায়ী। ব্যাখ্যা জানতে 31শে জুলাই ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধির তলব করা হয়েছে। সুফিয়ান ফারাবির রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। টানা 10 দিন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে নেট নির্ভর সেবা ও ব্যবসা বাণিজ্য। 17 জুলাই মহাখালীর খাজার টাওয়ার সহ 3টি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অচল হয়ে পড়ে দেশের ইন্টারনেট সঞ্চালন লাইন। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের পর সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ডেটা কিনেও যারা ব্যবহার করতে পারেননি, ক্ষতিপূরণ হিসেবে তারা পাবেন 3 দিন মেয়াদি 5 GB ডেটা। ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির সেবাটা সকলেই পাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরও সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারের পাশে থাকবে। সাম্প্রতিক নাশকতায় ইন্ধন ও গুজব ছড়ানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কী ছিল তা জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। 31 জুলাইয়ের মধ্যে BTRC কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের জবাব দিতে হবে। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে BTRC-তে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ইন্টারনেট পুরোপুরি খুলে দেওয়ার পর ব্যাপক গুজব ছড়ানোর আশঙ্কা করছেন ICT প্রতিমন্ত্রী। তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব জনগণের। যে এটা খারাপ, এটা ভালো, এটা মিথ্যা গুজব, এটা সত্য। AR বাদল, RTV, ঢাকা। ধীরগতির ইন্টারনেটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তথ্য প্রযুক্তি খাতের মুক্ত পেশাজীবী ও উদ্যোক্তারা। তারা বলছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তেমন কাজে আসছে না। ফাইল আদান প্রদান কিংবা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে নানা সমস্যা হচ্ছে। দ্রুত পুরোদমে সেবা চালুর দাবি জানিয়েছেন তরুণ উদ্যোক্তারা। আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়দ মাহমুদ।
প্রবাস ফেরত দুঃখী স্বামীর মুখে হাসি ফোটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে ব্যবসা করছিলেন নিশা ইসলাম। 1 বছরে বিভিন্ন পণ্য বিক্রি করে সবে আলোর মুখ দেখতে শুরু করেছিলেন, কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার পর থেকেই দুশ্চিন্তায় এই নারী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্যে 18 জুলাই রাত থেকে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। এর 6 দিন পর চালু হয় ধীরগতির ব্রডব্যান্ড ইন্টারনেট। উদ্যোক্তা নিশা ইসলাম জানান, ধীরগতির সংযোগে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন ধরনের বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা, বেবি নেপি এগুলো সেল করে থাকি। তো মূলত আমাদের ফেসবুকে এখন যারা যোগাযোগ করতে চাচ্ছে আমাদের থেকে পণ্য নেওয়ার জন্য, তারা কিন্তু নেটওয়ার্কের কারণে নিতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিশা ইসলামের মতো অনেকেই এখন স্বাবলম্বী। এদের মধ্যে অনেকেই দেশি বিদেশি নামি দামি কোম্পানি ও অন্যের চুক্তিভিত্তিক কাজ করে থাকেন, কিন্তু ধীরগতির সংযোগে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফ্রিল্যান্সারদেরও। এই যে দুর্যোগের কারণে ইন্টারনেটটা অফ থাকাতে তাদের ব্যবসায়ও ধস। এখন যে ইন্টারনেট অ্যাক্সেসটা দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ভিত্তিক, এটাও খুবই অল্প, যার জন্য আমরা অনলাইন ভিত্তিক যে ব্যবসা আমাদের পুরোপুরি ধস। বলতে পারেন যে আমরা এখন এক কথায় আমরা ব্যবসা ছাইরা বাড়িতে যে আমরা বসে থাকলে পারি। যেদিন থেকে কারফিউ জারি হয় ওই দিন হচ্ছে আমার প্রায় 3.5 টন নিয়ে আসি, যেটা হচ্ছে টোটালি নষ্ট হয়ে গেছে। ইন্টারনেট নির্ভর উদ্যোক্তা ও মুক্ত পেশাজীবী তরুণদের কাজ বন্ধ থাকলে বড় ক্ষতিতে পড়বে দেশের অর্থনীতি। তাই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুতগতির ইন্টারনেট সচলের দাবি করেছেন তরুণরা। সৈয়দ মাহমুদ, RTV। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার হাইকোর্টে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে করা আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন শাকিলা করিম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে নেমে রাজধানী, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সম্পদের তথ্য পায় সংস্থাটি। বেনজিরের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ ওঠে। দুদকের আইনজীবী জানান, অগ্রগতি প্রতিবেদনে সে বিষয়েও তথ্য মিলেছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে। গত 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক ওই আইজিপি। 30 এপ্রিল পর্যন্ত বেনজির তার স্ত্রী ও কন্যার কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 13 কোটি টাকা তোলেন। দুদকের আইনজীবী বলেন, অনুসন্ধান শুরুর পর টাকা সরিয়ে নেওয়ার তৎপরতা প্রমাণ করে অপরাধ প্রবণ মানসিকতা। একদিনে যদি আপনি ধরেন 2 লক্ষ টাকা উঠান, পরদিন যদি 4 লক্ষ টাকা উঠান, না, এটাকে আমরা আইনের ভাষায় বলি সাসপিশিয়াস ট্রানজ্যাকশন অথবা আনইউজুয়াল ট্রানজ্যাকশন। হঠাৎ করে আজকে বিকালে উঠিয়ে ফেলেন 10 লক্ষ টাকা, কালকে সকালে 20 লক্ষ টাকা। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 350টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। সম্পদের মূল্য প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা 2770 কোটি টাকা। 350-র বেশি বাড়ি কিনে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক বছরে $12,000 বা 13,17,000 টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারেন না। বিদেশে তহবিল স্থানান্তরেও বিধিনিষেধ রয়েছে। আইনজীবী বলছেন, যা ভঙ্গ করেছেন সাবেক ভূমিমন্ত্রী। একজনের জীবদ্দশায় 350 বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব। এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয় এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কিভাবে এই টাকা নিলেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত কেউ বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করতে পারে না। দুদককে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাননীয় আদালত। সাইফুজ্জামান চৌধুরী গত জানুয়ারি পর্যন্ত 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শাকিলা করিম, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে বলা হচ্ছে নিরীহ শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নির্যাতন করা হবে না, অপরদিকে প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, সাধারণ মানুষ, প্রতিবন্ধী, শিশু ও চাকরিজীবী কোনো শ্রেণী পেশার মানুষই সরকারের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যাকারীদের একজনকেও গ্রেফতার না করে উল্টো তাদের নিয়ে সরকার প্রধান মায়াকান্না করছে বলে অভিযোগ করেন ফখরুল। নির্যাতন অবিলম্বে বন্ধ করে সরকার পদত্যাগ না করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ার করেন ফখরুল। গেল কয়েকদিনের সহিংসতায় ঢাকা দক্ষিণ সিটির ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিকেলে স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন যৌথভাবে উদ্যোগ নিয়ে ক্ষতি পুষিয়ে নগরবাসীকে সেবা প্রদান করবে। সেবা প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীরা যেন আর কোনোভাবে ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তাজুল ইসলাম। কর্পোরেশনের সাথে একসাথে হয়ে কাজ করছি। যেখানে যেখানে যে সমস্ত ক্ষতি আছে সে ক্ষতিগুলোকে কিভাবে আমরা পোষায় নিতে পারি এবং আবার দ্রুত গতিতে আমাদের আবার উন্নয়নের যে অগ্রযাত্রা তাতে আবার ফিরে আসতে পারি, তার জন্য কাজ করা হচ্ছে। আপাতত যে পরিমাণ টাকা 10-20 কোটি টাকা মনে করা হলো, কিন্তু আসলে সামগ্রিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। সেগুলো আমরা শেষ পর্যন্ত যাচাই বাছাই করে সঠিক ফিগার আপনাদেরকে জানাইতে পারবো। ঢাকা ও আশপাশের জেলায় আজ সন্ধ্যা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল থাকছে। অফিস কার্যক্রম ও ব্যাংকের লেনদেন চলেছে দুপুর 3টা পর্যন্ত। দীর্ঘ সময় কারফিউ শিথিল থাকায় রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে বের হচ্ছেন মানুষ। খুলেছে দোকানপাট। নগরীতে চলছে গণপরিবহন, ছেড়ে গেছে দূরপাল্লার বাসও। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। কারফিউর নবম দিন, রাজধানীতে জনজীবন আজ অনেকটাই স্বাভাবিক। গণপরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল থাকায় জরুরি প্রয়োজন ও জীবিকার তাগিদে বের হয়েছেন নগরবাসী। শিথিলের সময়সীমা বাড়ায় খুশি খেটে খাওয়া মানুষ। এখন আলহামদুলিল্লাহ দেখা গেছে যে টাইমটা দেয়, টাইমের ভিতরে আমার মোটামুটি ইনকাম হয়ে যায়। তারপর তো অ্যাপসটা চালু নাই, মানে আমাদের একটু সমস্যা হয়। এখন তো পরিস্থিতি টুকটা চলতে পারি, তা আমি তো বয়ও চলি, কিন্তু আমাকে তো এদিকে উঠাইছেন। আর মিলামছে, এটাতে আমরা খুশি, এটাতে অসন্তুষ্ট না। আর মিলামার পরে আমরা কাজ করবার পারতেছি, একটু শান্তিতে বসবাস করতে পারতেছি। এই আতঙ্ক কেটেছে চাকরিজীবীদের মধ্যে। ঘর থেকে এখন স্বস্তিতে বের হওয়ার কথা জানান কেউ কেউ। আমরা অত্যন্ত কষ্ট করেছি, ঘর থেকে বের হওয়ার পরেই আমাদেরকে দুশ্চিন্তা তাড়া করে বেরিয়েছে। কখন কোন সমস্যায় হয়ে পড়ে, বাসার থেকে বের হলে ফ্যামিলি দুশ্চিন্তায় থাকে। 10টা থেকে 3টা পর্যন্ত, আগে ছিল 10টা থেকে 6টা পর্যন্ত। তো আসতে পারছেন, কিন্তু রাস্তায় জ্যাম ছিল প্রচুর আর কি। পেন্ডিং কাজগুলো আছে, সেটা আমাদের সর্ট আউট করতে একটু প্রেশার যাচ্ছে, তো এটা আরও কয়েকদিন সময় লাগবে। সবারই এরকম হচ্ছে, তা আমাদের একার না। কর্পোরেট অফিসগুলোতে, মার্কেট প্লেসগুলোতে একটা মাঝখানে বড় ব্লক পড়ে গিয়েছে, তো সেটা রিকভার করতে হয়তো বা কিছু সময় লাগবে, তবে হচ্ছে। তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় যানবাহনের চাপ সড়কে। যানজটেও পড়তে হচ্ছে কোনো কোনো জায়গায়। হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। মেট্রো রেল এটা 2টা স্টেশন চালাই দিয়া মেট্রো রেলটা আপাতত বন্ধ আছে। এই মেট্রো রেলের যাত্রীগুলো এখন তারা স্বাভাবিকভাবেই নিচ দিয়ে চলাচল করতেছে। এলিভেটেড এক্সপ্রেস, সেখানকার টোল প্লাজা পুড়ে দেওয়া হয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেস বন্ধ, যার জন্যও কিছু গাড়ি এখন মূল সড়কগুলো ব্যবহার করতেছে। এর জন্য একটু মানে তুলনামূলক স্বাভাবিক একটু প্রেশার আছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ন্ত্রণে গত 19শে জুলাই শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম, বড় মেয়ে ফাহিমা ও ছোট মেয়ে তাহমিদা। স্থানীয়রা জানান, সকালে বাড়িতে তাদের সাড়া না পেয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, রোববার রাতে কোনো এক সময় তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও মর্মান্তিক এই ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
কতক্ষণ ধরে দরজা খুলে না, পরে আমি আইছি, আরেকজন আইছে, এর নাম জানি কি শুটিং চলান তাইছে, উনাও আইছে, উনারা আমি করেছে একটা সাই বললেন ভাঙ্গেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে কামালা হ্যারিস নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই পদে তার নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এপি। সাম্প্রতিক জরিপে দেখা যায় বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলা কেন্দ্র করে মার্কিন এই দুই প্রার্থীর লড়াই আরও জোরালো হয়েছে। ট্রাম্প এবং কামালার মধ্যপ্রাচ্য নীতির পরস্পর বিরোধী অবস্থান মার্কিন ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে খামেনির পক্ষ থেকে লিখিত বার্তা পাঠ করেন খামেনির কার্যালয়ের কর্মকর্তা। বার্তায় খামেনি বলেন, আমি বিজ্ঞ, সৎ, জনপ্রিয় ও প্রজ্ঞাবান ব্যক্তি পেজেশকিয়ানের নির্বাচনে জয়লাভের প্রতি সমর্থন জানাচ্ছি। মঙ্গলবার পার্লামেন্টে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে নির্বাচনে প্রতিপক্ষ সাইদ জালিলিকে প্রায় 60 লাখ ভোটে পরাজিত করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবাদ মুখর পাকিস্তান। ধর্মীয় দল জামায়াতে ইসলামের নেতৃত্বে গেল শুক্রবার রাজধানীর ইসলামাবাদে হাজারো বিক্ষোভকারী সমবেত হন। তাদের রুখতে বিভিন্ন প্রবেশপথে শিপিং কন্টেইনার স্থাপন করে পুলিশ। রাওয়ালপিন্ডির লিয়াকতবাগেও অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার ও দলীয় পতাকা নিয়ে লিয়াকতবাগে জড়ো হন বিপুল সংখ্যক জেআই কর্মী। গেল কয়েকদিনে জামায়াতে ইসলামীর 200 নেতাকর্মীকে আটক করেছে সরকার। অবস্থান কর্মসূচিতে দেয়া এক ভাষণে আটকদের ছেড়ে দিতে ও দ্রুত মামলা তুলে নিতে বলেন জামায়াতে আমির হাফিজ নেতা নাইমুর রহমান। সরকার দাবি না মানলে মাসব্যাপী অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন এই নেতা। এবার খেলার খবর। প্রথম বাংলাদেশি হিসেবে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিলেন শুটার রবিউল ইসলাম। বাছাই পর্ব পার হতে পারেনি আশা জাগিয়ে তোলা অলিম্পিকে যাওয়া এই শুটার 10 মিটার এয়ার রাইফেলে কোয়ালিফাইং রাউন্ডে 49 জনের মধ্যে 43তম হয়েছেন রবিউল। স্কোর করেন 624.2। বাছাইয়ে শীর্ষস্থান দখল করেন চীনের লি হাওশেং। এদিকে নারীদের 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়েজেন। 221.7 স্কোর করেন তিনি। একই বিভাগে রৌপ্য জিতেছে দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজির। আর ব্রোঞ্জ জিতে ভারতকে আসরের প্রথম পদক এনে দিয়েছেন মানু ভাকের। এ পর্যন্ত 3টি করে স্বর্ণ জিতে শীর্ষে অস্ট্রেলিয়া ও চীন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।